যেখানে দেশের প্রধানমন্ত্রী এত স্পোর্টস লাভার এবং বিশেষ করে ক্রিকেট উনি এত পছন্দ করেন, যেখানে উনি একটা সলভ দিয়ে দিয়েছেন, তারপরে কাদের এত সাহস হয়, কার এত সাহস হয় যে তারা সেই তামিমকেই আপনার কোনো কারণে বাদ দিয়ে দিল। সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে এবার বিরক্ত ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক। বেসিক্যালি ক্রিকেট নলেজ যদি আমার বিন্দুমাত্র থাকে তাহলে আমি বলবো এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না। এই জিনিসটা বলবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তামিম ইকবাল খানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে কঠিন চাপে পড়ে গিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক বন্ধুরা, যেই তামিম ইকবাল খানকে প্রধানমন্ত্রী ফিরিয়েছিলেন বিশ্বকাপ খেলানোর জন্য, আর সেই তামিমকে আবারও বাদ দিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে যেভাবে কঠিন চাপে পড়ে গিয়েছে বিসিবি সভাপতি, অন্যদিকে তামিমকে ফোন করার কারণে এবার বিসিবি সভাপতিকে কঠিন বার্তা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত কঠিন চাপে পড়ে গিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে তামিম এবং সাকিবের এই সকল দ্বন্দ্বকে কেন্দ্র করে এবার ভারতের ধারাভাষ্যকার একই বার্তা দিলেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। যেখানে দেশের প্রধানমন্ত্রী এত স্পোর্টস লাভার এবং বিশেষ করে ক্রিকেট উনি এত পছন্দ করেন, যেখানে উনি একটা সলভ দিয়ে দিয়েছেন, তারপরে কাদের এত সাহস হয়, কার এত সাহস হয় যে তারা সেই তামিমকেই আপনার কোনো কারণে বাদ দিয়ে দিল। আমরা ব্যক্তি স্বার্থকে, দলের স্বার্থ, দেশের স্বার্থকে বড় করে দেখি, এই হচ্ছে প্রথম ফল্ট। দ্বিতীয়, তামিম কোনো বাচ্চা না যে আমি আপনাকে খোঁচাবো আর আপনি রেগে যাবেন, এটাও কিন্তু ঠিক না। কিন্তু মাশরাফির আরেকটা কথা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে দেশের প্রধানমন্ত্রী এত স্পোর্টস লাভার এবং বিশেষ করে ক্রিকেট উনি এত পছন্দ করেন, যেখানে উনি একটা সলভ দিয়ে দিয়েছেন, তারপরে কাদের এত সাহস হয়, কার এত সাহস হয় যে তারা সেই তামিমকেই আপনার কোনো কারণে বাদ দিয়ে দিল। এখন ঘটনা হচ্ছে, ঘটনার ভিতরের ঘটনা তো আর আমরা জানি না। আমরা যেটা থেকে বঞ্চিত হলাম সেটা হচ্ছে বেস্ট প্রবাবল টিম থেকে আমরা মানে ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা একটা বাংলাদেশের, আমরা জিতবো কি জিতবো না, ওয়ার্ল্ড কাপে ভালো করব কি করব না সেটা পরের কথা, কিন্তু আমাদের বেস্ট 11টাই আমরা পেলাম না প্রথম থেকেই। যেটা আপনি মনে আছে কিনা, 2 মাস আগে আপনি একদিন টক শোতে আমাকে বলছিলেন, মোস্ট প্রবাবলি ইমরোজ ভাইও ছিল, যে তামিমের ইনজুরির কারণে যদি না খেলে তাহলে বাংলাদেশ টিমটা কি হবে। তখন আমি বলেছিলাম যে দেখেন, খেলার আগ মুহূর্তে অন্য যে কেউ কিন্তু ইনজুরি হতে পারে, যেহেতু আমরা প্রফেশনালস, আমাদের এখন বাংলাদেশের ক্রিকেটে আজকে 1-2 বছরের না। আমি একটা কথা বলবো আর আপনি রেগে যাবেন, এটা আমি মানতে রাজি না। 1, 2, কিন্তু তামিমের মতো এত স্যাক্রিফাইস করা, যে ব্যাটসম্যানটা এক হাতে খেলে বাংলাদেশকে জিতিয়েছে, এক হাতে তার ইনজুরি নিয়ে খেলেছে, তাদের জন্য যদি আমাদের রেসপেক্ট, এবং আরেকজন প্লেয়ার, আমাকে একটা কথা বলেন, কোন দেশে আপনি দেখেছেন, আমি XYZ দিয়ে বলি, তা না হলে আবার আমার বিপদ হয়ে যাবে, কোন প্লেয়ার আরেকজনকে ফোন করবে, তারপরে তাকে খেলতে হবে, আবার সে এখন সবকিছু দেখবে, দিস ইজ একেবারেই, মানে আমি আসলে ভাষাও হারিয়ে ফেলেছি। এটা যদি হয় তাহলে তো বোর্ড কি করবে? বোর্ড যদি এগুলো বেসিক্যালি ক্রিকেট নলেজ যদি আমার বিন্দুমাত্র থাকে তাহলে আমি বলবো এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না। এই জিনিসটা বলবে একমাত্র কোচ, ক্যাপ্টেন বা সিলেক্টর যিনি যাবেন টিমের সাথে। মূল কথা হচ্ছে টিম ম্যানেজমেন্ট বলবে। এখানে বেশ কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে, আমি যখন প্রথম বললাম যে তামিম দলে থাকতে না চাওয়া, প্রথম হচ্ছে তামিম হয়তোবা একটু উত্তেজিত হয়ে এটা বলেছে, কিন্তু তার ভিত্তিতেই তামিমকে দলে না রাখাটা আসলে কেমন হলো একটা জিনিস। আর দ্বিতীয়টা হচ্ছে যে তামিমকে এই বিষয়টা কিন্তু যেটা বলা হয়েছে যে তুমি ফার্স্ট ম্যাচটা খেলো না বা খেললো নিচে ব্যাটিং করো, এই জিনিসটা বেসিক্যালি ক্রিকেট নলেজ যদি আমার বিন্দুমাত্র থাকে তাহলে আমি বলবো এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না। এই জিনিসটা বলবে একমাত্র কোচ, ক্যাপ্টেন বা সিলেক্টর যিনি যাবেন টিমের সাথে। মূল কথা হচ্ছে টিম ম্যানেজমেন্ট বলবে। টিম ম্যানেজমেন্ট যদি বলে সেই জিনিসটা বাংলাদেশ থেকেও বলতে পারে, সেই জিনিসটা টিম অ্যানাউন্সমেন্টের পরে যে ইন্ডিয়ায় যে বসেও বলতে পারতো,
ম্যাচের একদিন আগে 2 দিন আগে, যেটা আইডিয়াল সিচুয়েশন হয় সাধারণত, উইকেট অ্যাসেস করার পরে সাধারণত কোচ ক্যাপ্টেন সাধারণত একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আসলে তাদের অপোনেন্ট কি, অপোনেন্টের বোলার কি, তখন আসলে এইসব চিন্তা করে কিন্তু একটা সিদ্ধান্ত হয়। সেটা এত আগে করা, সেটার আসলে কারণ কি আমি জানি না, হয়তো বা থাকতে পারে, বাট এই প্রশ্নটা আমার কাছে এসেছে, আমার কাছে মনে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে তামিমকে কেন আমার কাছে মনে হয়েছে এই কথা এখন বলা উচিত হয়নি, সেটাও আমি বলি। সেটা হচ্ছে তামিম কিন্তু ভেবে চিন্তা করেই, পৃথিবীর যে কোনো খেলোয়াড় যখন রিটায়ারমেন্টে যায় তার ইমোশনসে কিন্তু ধাক্কা লাগে, খুব স্বাভাবিক। কারণ এই খেলাটা প্রত্যেকটা খেলোয়াড় এত বেশি পছন্দ করে যে এই খেলাটা যখন ছেড়ে যায় তখন কিন্তু তার খুব স্বাভাবিকভাবে মন মানসিকতা ভালো থাকে না। তো আমরা দেখেছি তারই বহিঃপ্রকাশ, তামিম যখন রিটায়ারমেন্টে যায় চিটংয়ে প্রথম ওয়ানডের পরে আফগানিস্তানের সাথে, তো তামিম কিন্তু কথা ঠিক মতো বলতেই পারেনি, কান্নাকাটি করেছে, এবং তারপরে তামিম কিন্তু রিটায়ারমেন্টে গিয়েছে। এবং তামিমের কথা শুনে আমার কাছে মনে হয়েছে তামিম কাউকে ব্লেমও এখানে করেনি, সেফ বলে গিয়েছে যে আমার কাছে মনে হয়নি, কোনো কোশ্চেন্স আর নিব না এবং আমি রিটায়ারমেন্টে যাচ্ছি। তার মানে পরিষ্কারভাবে তামিম। বাংলাদেশ সবসময় এমন একটা দল যাদের আবেগ উপচে পড়ে। আমি মনে করি না যে একটা বড় টুর্নামেন্টের আগে তাদের সেরা খেলোয়াড়দের জনসম্মুখে ঝগড়া করাটা আদর্শ। সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে এবার বিরক্ত ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্ষা ভোগলে। বাংলাদেশ ক্রিকেটের বড় শুভাকাঙ্ক্ষী হার্ষা। বিশ্বকাপের আগে বাংলাদেশের দুই খেলোয়াড়ের মাঝে দ্বন্দ্ব দলের জন্য সুখকর মনে করেন না তিনি। বিখ্যাত এই ধারাভাষ্যকারের ধারণা, বাংলাদেশে ক্রিকেট নিয়ে আবেগ উপচে পড়ে বড় টুর্নামেন্টের আগে, যেটা মোটেও কাম্য না। প্রতিবার বিশ্বকাপের আগে মাঠের বাইরের ইস্যুতে উত্তাল হয় দেশের ক্রিকেট, যার প্রভাব পড়ে বিশ্বকাপের মাঠের খেলায়ও। গেল কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট উত্তপ্ত সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে। একসময় যারা ছিলেন খুব কাছের বন্ধু, এখন তারাই ঘোরতর শত্রু। দুই বন্ধুর বিরোধিতার পর বিশ্বকাপ দল থেকে কাটা গেছে তামিম ইকবালের নাম। এরপরও দুই বন্ধুর দ্বন্দ্বের রেশ কাটেনি, দুজনই দিচ্ছেন পাল্টাপাল্টি বক্তব্য। ওপেনিংয়ে নয়, বিশ্বকাপে তামিমকে খেলতে বলা হয় 3 নম্বর পজিশনে। 17 বছর ধরে ওপেনিংয়ে খেলা তামিম সেই প্রস্তাব মানতে পারেননি। তামিম জানান এই ধরনের নোংরামির মধ্যে তিনি থাকতে চান না, তাই নিজেকে সরিয়ে নেন বিশ্বকাপের দল থেকে। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না, যে প্রতিদিন এক একটা নতুন জিনিস আপনি আমাকে ফেস করাবেন, আমি জিনিসগুলো থাকতে চাই না। তামিমের এমন বক্তব্যের পর পাল্টা জবাব দিতেও সময় নেননি সাকিব আল হাসান। টি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তামিমের ব্যাটিং অর্ডার পরিবর্তন মানতে না পারাকে বাচ্চামো বলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ওই সাক্ষাৎকারে সাকিব বলেন, রোহিত শর্মার মতো খেলোয়াড় 7 নম্বর থেকে ওপেনিংয়ে এসে 10,000 রান করে ফেলেছে। ও যদি মাঝে মাঝে 3-4 খেলে এবং ব্যাটিংয়ে না নামে, এটা কি খুব বড় প্রবলেম? এটা আমার কাছে মনে হয় একদম বাচ্চা মানুষের মতো, যে আমার ব্যাট আমি শুধু খেলবো আর কেউ খেলতে পারবে না। জিনিসটা হচ্ছে এমন, দলের প্রয়োজনে যে কেউ যে কোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত। টিম ফার্স্ট। আপনি ইন্ডিভিজুয়ালি কি করলেন? 100-200 রান করলেন, কিন্তু দল হারলো। এটা কোনো পার্থক্য তৈরি করে? পার্সোনাল অ্যাচিভমেন্ট দিয়ে আপনি কি করবেন? আপনার নিজের নাম কামাবেন? তার মানে শুধু নিজের কথা চিন্তা করছেন। ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য টিম অ্যাট অল। মানুষ এই পয়েন্টগুলোই বোঝে না। বিশ্বকাপের আগে তামিমের ফিটনেস নিয়েও হয় অনেক জল ঘোলা। মহেন্দ্র সিং ধোনির বক্তব্য টেনে আনফিট তামিমের খেলার। বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে তামিম ইকবাল খানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে শেষ পর্যন্ত কঠিন চাপে পড়ে গিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ডের আরো কয়েকজন কর্মকর্তারা। দর্শক বন্ধুরা, আসলে এটা কতটা দুঃখজনক, যেখানে প্রধানমন্ত্রী ফিরিয়েছিলেন তামিমকে বিশ্বকাপ খেলার জন্য, সেখানে এমন একটি ঘটনা অত্যন্ত দুঃখজনক।